আসসালামু আলাইকুম। স্টাডি উইথ জুনাইদের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান বইয়ের এই অধ্যায় 2 লেনদেন লেনদেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে পর্ব 2 নিয়ে আসলাম। এই পর্ব 2 আমরা সমীকরণ পদ্ধতিতে লেনদেন সমূহের কারণসহ ব্যাখ্যা করব। এই লেনদেন সমূহের কারণসহ ব্যাখ্যা এটা তোমাদের পরীক্ষায় আসে 4 নম্বরে, খ নম্বরে দিয়ে দেয় বা গ নম্বরে দিয়ে দেয়। সো এই সহজ জিনিসটা কি করা যাবে না, স্কিপ করা যাবে না। চলো আমরা এই সমীকরণ পদ্ধতিতে এটা কি করে ফেলবো, সমাধান করে ফেলবো, আর কোনো বেজাল হবে না এটা নিয়ে। দেখো, এই সমীকরণ পদ্ধতিটা সমাধান করার জন্য তোমাদের কয়েকটা জিনিস আগে থেকে জানতে হবে। যেমন কোনগুলা সম্পদ, কোনগুলা দায়, কোনগুলা আয়, কোনগুলা ব্যয়, কোনগুলা উত্তোলন, কোনগুলা তারপরে অফিস সরঞ্জাম, এগুলো তোমাদের কি করতে হবে, জানতে হবে। এগুলো না জানলে তুমি কি করতে পারবে না, ওই সমীকরণ পদ্ধতিটা সমাধান করতে পারবে না। শুধু এটার জন্য না, অনেক কিছুর জন্য এগুলো কি করতে হবে, জানতে হবে। সো তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। তোমরা আশা করি দেখবে, তোমাদের উপকার আসবে। চলো আমরা শুরু করি। প্রথমে দেখো সম্পদ। আমরা আমার প্রথম ভিডিওতে আমি সম্পদ নিয়ে আলোচনা করছিলাম, তোমরা চাইলে ওগুলো দেখতে পারো। আচ্ছা, সম্পদ দেখো, সম্পদ জিনিসটা কি? সম্পদ হচ্ছে যে ব্যবসায়ের মধ্যে কোনো কিছু আনয়নের ফলে বা কোনো কিছু থাকার ফলে যে দীর্ঘমেয়াদী বা দীর্ঘকালীন সুবিধা পাওয়া যায়, ওটা হচ্ছে ব্যবসার জন্য কি একটা সম্পদ। যেমন দেখো, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা। দেখো, আসবাবপত্র চেয়ার টেবিলকে বোঝানো হয়েছে। যখন চেয়ার টেবিল কোনো কিছু ব্যবসা যদি কোনো কিছু থেকে যদি ক্রয় করে এনে ব্যবসার মধ্যে রাখে, ওই চেয়ার টেবিলের মাধ্যমে ব্যবসা অনেক দীর্ঘকালীন একটা সুবিধা পাওয়া যাবে না? ওই সুবিধা হচ্ছে যে কি, ব্যবসার জন্য একটা কি সম্পদ। সেম যন্ত্রপাতি একই কথা, দালান কোঠাও কি একই কথা। তারপর আসলে ব্যাংক জমা, অর্থাৎ ব্যবসায়িক টাকা যদি ব্যাংকে জমা দেওয়া হয়, ওই ব্যবসায়িক টাকাটা ব্যাংক আবার ব্যাংক পাবে না, ওই ব্যাংক পাওয়াটাই হচ্ছে কি ব্যবসার জন্য সম্পদ। দেনাদার, ব্যাংক জমার মতোই। যদি দেনাদার কোনো ব্যক্তিকে যদি ব্যবসা যদি ঋণ দেয় বা টাকা দেয় বা বিক্রয় করে টাকা আদায় না বা টাকা না নেয়, ওটার জন্য ওটা কি ব্যবসার জন্য একটা সম্পদ, কারণ দেনাদার পরবর্তীতে টাকাটা পরিশোধ করতে বাধ্য। তারপরে দেখবো আমরা অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম একটা কি সম্পদ, কারণ অফিস সরঞ্জাম হচ্ছে এসি, টিভি, ফ্রিজ, এগুলো হচ্ছে যে ব্যবসার একটা কি সম্পদ হয়। এগুলোর মাধ্যমে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়। আর নগদ হচ্ছে টাকাকে বোঝানো হচ্ছে। ব্যবসার মধ্যে নগদ শব্দটা দেখলেই বুঝবো যে এটি একটি কি সম্পদ। এবার আমরা তাই নিয়ে আলোচনা করব। একটা কথা মাথায় রাখবে, ব্যবসা থেকে যা কাউকে দিতে হবে, ব্যবসা থেকে কোনো কিছু যদি কাউকে দিতে হয়, ওটা হচ্ছে কি দায়। যেমন দেখো, পাওনাদার, পাওনাদার থেকে আগে টাকা নিছে, টাকাটা পরে ব্যাক করতে হবে না, এই পরে ব্যাক করে হচ্ছে কি পাওনাদার বা দায়। ঋণ, সেম কথা, পরে ব্যাক করতে হবে। ব্যাংক থেকে যে ঋণটা নিছে ওটা পরে ব্যাক করতে হবে না, তাহলে ওটা একটি কি ব্যবসায় দায়। এবার আমরা মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করবো। মালিকানা সত্ত্ব সবসময় 4টা জিনিস মনে রাখবা। সেই 4টা জিনিস হচ্ছে যে প্লাস মূলধন, প্লাস আয়, মাইনাস ব্যয়, মাইনাস উত্তোলন। এই সমীকরণটা তোমরা কি করবা, মনে রাখবা। এটা মনে রাখলে তুমি অনেক কিছু শিখতে পারবে। এটা মনে রাখবা। বারবার বলতেছি, এটা কি করবা, ডাইরেক্ট ঠাড়া মুখস্থ করে ফেলবা, কেমন? তারপরে দেখি আয়। আয়ের মধ্যে কি কি আছে? বিক্রয় করলে আয় হয়, কমিশন প্রাপ্তি আয়। তারপর বিনিয়োগ সুদ, কোনো দিকে বিনিয়োগ করলে ওটা থেকে যে সুদটা পাবো ওটা একটা কি আয়। ব্যয়ের আরেক নাম হচ্ছে, এখন আধুনিক পদ্ধতিতে ব্যয়কে খরচ বলা হয়। তোমরা ব্যয়টা একটু দেখবা। ব্যয়ের মধ্যে কি কি আছে? বেতন, কোনো কর্মচারীকে ব্যবসা যদি বেতন দিয়ে থাকে তো ওইটা একটা কি ব্যয়। ভাড়া একটা কি ব্যয়। বিজ্ঞাপন, এই তোমার ব্যবসায়ের পণ্যটা যদি এই বিজ্ঞাপন করার জন্য যে ব্যয়টা করা হয়, ওইটা কি একটা কি ব্যয়। বিজ্ঞাপন ক্রয় করলে ব্যয় হয়। তারপরে মণিহারি একটা কি ব্যয়, এখন বলতে পারো মণিহারি জিনিসটা কি, আমরা নিচে দেখবো। তারপর দেখি মণিহারি বোঝাচ্ছে যে খাতা, কলম, পেন্সিল, রাবার ইত্যাদি প্রতিষ্ঠানের মধ্যে ক্রয় করা লাগে না, ওগুলো লাগে না প্রতিষ্ঠানে, ওগুলো একটা কি মণিহারি, যেটা একটা কি ব্যয়। মণিহারি নিয়ে কিন্তু আরো ডিটেলস ক্লাস থাকবে তোমাদের জন্য সামনে। মণিহারি শুধু এতটুকুতে সীমাবদ্ধ না, মণিহারি আরো অনেক কিছু আছে। আচ্ছা, আমরা লাস্ট একটা দেখবো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম বলতে একটা সম্পদ। এই দেখো, অফিস সরঞ্জাম বলতে কি সম্পদ। অফিস সরঞ্জামের মধ্যে কি কি দেখো, অফিস সরঞ্জাম মনে রাখবা যে সম্পদের মধ্যে যেসব ইলেকট্রনিক ডিভাইস থাকে সেগুলো কি অফিস সরঞ্জাম। যেমন এসি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, এগুলো বিদ্যুৎ প্রবাহ মান না, তাহলে সেগুলো কি অফিস সরঞ্জাম। এখন তোমাদের পাঠ্য বইয়ের রিফাত এন্টারপ্রাইজের যে অঙ্কটি রয়েছে 1 নম্বর সৃজনশীল, ওইটা আমরা সমাধান করব। আমরা সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা খ নম্বরে যেটি রয়েছে ওইটা কি করব, সমাধান করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, একটু আগে আমরা যে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এগুলো দেখেছিলাম, এগুলো কিন্তু মুখস্থ বা ভালো করে না বোঝা ছাড়া তুমি এই সমীকরণ পদ্ধতি যেটা কি করতে পারবে না, সমাধান করতে পারবে না। আচ্ছা, আমরা সমীকরণ পদ্ধতিতে ঘরগুলো একটু দেখবো।
তারিখ প্রথমে আসবে তারিখ, তারপর আসবে লেনদেন কিনা, তারপর আসবে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। এখানে লেনদেন কিনা করার মধ্যে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে যে এই এন্ট্রিগুলোর মধ্যে যদি কোনো এন্ট্রি যদি লেনদেন না হয়, ওটা সমীকরণ পদ্ধতিতে আমরা কি করব না, আনবো না। শুধু যেগুলো লেনদেন হবে ওগুলো কি করব, এখানে আনবো। তাহলে আমরা প্রশ্নটা পড়ি, তোমরা চাইলে মিলিয়ে নিতে পারো। রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বরের 1 তারিখ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। আচ্ছা, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তার মানে 1 তারিখে যে টাকাটা দিয়ে ব্যবসা শুরু করবে ওটা কে দিবে? অবশ্যই মালিক দিবে। মালিক যা দিবে তা কি? ওটা আমরা প্রথম ক্লাসে বলছিলাম, মালিক যা দিবে তা কি? মূলধন। আচ্ছা দেখো, এখন ব্যবসার মধ্যে যে 5 লক্ষ টাকা মালিকে দিছে, ওটা ব্যবসার নগদ অর্থ থেকে বাড়াইছে? ব্যবসার নগদ অর্থ বাড়ছে? অবশ্যই বাড়ছে, কারণ ব্যবসার মধ্যে 5 লক্ষ টাকা কি হয়ে গেছে? ঢুকে গেছে। তারপরে ওইদিকে আর এটা দিছে কে? মালিকে দিছে। মালিকে যা দিবে তা কি? মূলধন। তাহলে এই মূলধনটা কোথায় গিয়ে বসবে? আমরা একটু আগে পড়ছিলাম মালিকানা সত্ত্বের আইটেম কয়টা? 4টা, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে ওই মূলধনটা কোথায় যাবে? মালিকানা সত্ত্বের ঘরে যাবে। সমীকরণটা কি? এ সমান এল প্লাস ও ই। তাহলে নগদ অর্থ যেহেতু ব্যবসার মধ্যে এসেছে, তাহলে নগদ অর্থকে ব্যবসার মধ্যে কি বলে? সম্পদ বলে, একটু আগে জেনেছিলাম আমরা। তাহলে আমার সম্পদটা বৃদ্ধি পাইছে, আর ওদিকে মালিকানা সত্ত্বের মধ্যে ই আছে না, এর মধ্যে যে 4টা উপাদান মূলধন, আমার মূলধনটাও কি পাইছে? বৃদ্ধি পাইছে। তাহলে আমরা লিখতে পারি নগদ অর্থ কারবারে আনাই এ ইকুয়াল টু এল প্লাস ও ই সমীকরণে এ এবং ও বৃদ্ধি উভয় কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। 3 নম্বর এন্ট্রিটা দেখবো আমরা। ডিসেম্বর 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটা হিসাব খোলা হলো। ব্যবসা কি করলো? ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটা কি করলো? হিসাব খুললো। তাহলে ব্যাংকে একটা যে হিসাব করলো, ওই টাকাটা কি ব্যবসা থেকে দিছে না? তাহলে ব্যবসার একটা কি টাকা খরচ হয়ে গেছে কিনা? তাহলে ব্যবসাকে টাকাকে কি বলে? নগদ বলে। নগদকে কি বলে? সম্পদ বলে। তাহলে আমার সম্পদটা কি হয়ে গেছে? কমে গেছে। সম্পদ কমে গেলে ওইটাকে সমীকরণিক ভাষায় কি বলবা? আমার কি পাইছে? হ্রাস পাইছে। এখন শুধু হ্রাস পাইছে, আরো একটা আইটেম আছে না, ওইটা কি? দেখো, ব্যাংকে তুমি যখন টাকা রাখছো, ওই টাকাটা তুমি পাবা না? অবশ্যই পাবা। তাহলে ব্যাংক জমা, তুমি এন্ট্রিটা একটু বুঝে নাও। ব্যাংক তোমার জন্য একটা সম্পদ। কিভাবে? তুমি ব্যাংকে টাকা জমা রাখলে ওই টাকাটা তুমি পাবা না, তাহলে ব্যাংক তোমার জন্য একটা কি? সম্পদ। তাহলে এখানে কি দেখো, কাহিনীটা কি করছে? তোমার নগদ অর্থ কমে গেছে, আবার আরেকদিকে সম্পদ বেড়ে গেছে। মানে একটি সম্পদ কমছে, আরেকটা সম্পদ বাড়ছে। এটা কিভাবে লিখবা? তাহলে আমরা 3টা লিখতে, একটা কি? লেনদেন। তাহলে দেখো, নগদ অর্থ ব্যাংকে জমা দেওয়ায় ইকুয়াল টু এল প্লাস ও এই সমীকরণে হ্রাস পেয়েছে, নগদ অর্থ কমে গেছে, ও বৃদ্ধি পেয়েছে, মানে ব্যাংক জমা সম্পদটা বৃদ্ধি পেয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এবার 7 নাম্বার এন্ট্রিটা দেখবো। 5 নাম্বারটা দেখবো। ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ধারে কথাটা বললে দুইটা জিনিস জন্মায়, হয় দেনাদার জন্মাবে, না হলে পাওনাদার জন্মাবে। এখন এখানে কি বলছে? ক্রয় বলছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি কারো কাছ থেকে ক্রয় করো, তাহলে ও কি তোমার জন্য দেনাদার না পাওনাদার? অবশ্যই ও পাওনাদার। তাহলে দেখো, তোমার পাওনাদার তোমার কাছে কত টাকা পায়? 25,000 টাকা পায়। তাহলে পাওনাদারকে হিসাবে কি বলে? দায় বলে। তাহলে তোমার দায় বৃদ্ধি পাইছে না, কারণ পাওনাদার তোমার থেকে কত পাবে? 25,000 টাকা পাবে। সেই জন্য কি হবে? তোমার দায়টা কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে দেখো, আমরা 5 নম্বর লিখলাম, ধারে পণ্য ক্রয় করায় পাওনাদার বাড়ে, মানে এল প্লাস ই সমীকরণে এল বৃদ্ধি পেয়েছে, এল কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে, এবং ই হ্রাস পেয়েছে। এখন আমরা দেখি এই 7 নাম্বার তারিখ নিয়ে আলোচনা করব। নগদে পণ্য বিক্রয়, এটা একটি লেনদেন, কারণ এটা ব্যবসার সাথে সম্পৃক্ত এবং অর্থ পরিমাপযোগ্য। তারপরে কি? এটা এই ব্যবসার সাথে সম্পৃক্ত। তাহলে নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় করে আমার ব্যবসার মধ্যে প্রথমে কি আসছে? টাকা আসছে। কি আসছে? টাকা আসছে। ব্যবসায় টাকা আসলে ওটাকে নগদ বলে। নগদ কি? সম্পদ বলে। তাহলে আমার কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। দেখো, 7 নম্বর নগদ বিক্রয় করায় ইকুয়াল টু এল প্লাস ই সমীকরণে বৃদ্ধি পেয়েছে, এবং বিক্রয় জিনিসটা একটা কি? আয়। একটু আগে পড়ছিলাম, বিক্রয় জিনিসটা একটা কি? আয়। তাহলে মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আছে? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে মূলধন কি? সরি, আয়টা কি? মালিকানা সত্ত্বের মধ্যে। তাহলে মালিকানা সত্ত্বের এটার নাম কি? ই, মানে ও ই। এটা কি বলে? ও ই কি পেয়েছে? বৃদ্ধি পেয়েছে। এবার আমরা কি দেখব?
10 নম্বরটা দেখবো মালিক ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন। আচ্ছা এখানে বলছে মালিক নিজ প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে না, নিজ প্রয়োজনে ব্যাংক থেকে টাকা তুলে ঋণ গ্রহণ করে। এটা কি ব্যবসার সাথে কোনোভাবে সম্পৃক্ত? না, সম্পৃক্ত নয়। তাহলে সেটা এখানে কি করবে না, আসবে না। আমরা 15 নম্বরটা দেখবো 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ে ফরমাইশ প্রদান। আমরা প্রথম দিনে আলোচনা করেছিলাম যদি কোনো কিছুর ফরমাইশ দেয় ওটা কখনো কি হতে পারে না, ব্যবসার সাথে সম্পৃক্ত হতে পারে না। ঠিক আছে, এবার আমরা শেষ জিনিস দেখবো 20 নাম্বার তারিখে কি বলছে, পাওনাদারকে পরিশোধ। পাওনাদার যে আমার কত টাকা ছিল, পাওনাদার এই তো 25,000 টাকা। 5 নাম্বার তারিখে আমার পাওনাদার একটা জন্মেছিল না 25,000 টাকা, ওই পাওনাদারকে আমি কি করছি, ব্যবসা কি করছে, 15,000 টাকা দিয়ে দিছে। ফার্স্টে তোমার চিন্তা করবে টাকা গেছে না আসছে, অবশ্যই তোমার এখানে কি নগদ টাকা কমে গেছে। তাহলে নগদ টাকা এক ব্যবসার জন্য একটা কি সম্পদ, তাহলে তোমার সম্পদ কি পেয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে 20 তারিখে দেখো লেনদেন পাওনাদারকে অর্থ পরিশোধ করায় +L+E সমীকরণে একই পেয়েছে, হ্রাস পেয়েছে, একই পেয়েছে, হ্রাস পেয়েছে। এবং তোমার দায়টা কমে গেছে না, দায়টা কমে গেছে না, তাহলে এলও কি পেয়েছে, হ্রাস পেয়েছে। আশা করি তোমরা এই সমীকরণ পদ্ধতিতে তার কারণ সহ ব্যাখ্যা এটা বুঝে গেছো। আর যদি না বুঝে থাকো আমাকে কমেন্ট করতে পারো। আশা করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকলে